আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে আজ আলোচনার জন্য রয়েছেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব রাহাত মিনহাজ। রাহাত মিনহাজ এমনিতে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষক। ওনার সঙ্গে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে এই কারণে যে আজকে আমরা আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোর কি অবস্থা, তারা কি প্রকৃত ঘটনা বলি, যে যে সমস্ত ঘটনা বলে আমাদের জনগণের জানা উচিত অথবা জানা প্রয়োজন, সেগুলো ঠিকঠাক মতো জানাতে পারছে? তো এই বিষয়গুলো নিয়ে ওনার অবজারভেশন গুলো আমরা একটু শেয়ার করতে চাইবো আপনাদের সঙ্গে। জনাব রাহাত মিনহাজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জনাব রাহাত মিনহাজ, আপনি আমার সঙ্গে আলাপ করছিলেন, গত দুদিন ধরে আলাপ করছিলেন যে আমাদের মিডিয়াগুলোর কি অবস্থা। আমরা দেখেছি যে এর আগে হাসিনার শাসন আমলে মিডিয়াগুলো এক ধরনের মানে হাসিনা এবং সরকারের স্তাবকের মতো ভূমিকায় অবতীর্ণ হতো এবং সবগুলো মিডিয়া তাদের দ্বারা কন্ট্রোল ছিল। খুব বিচ্ছিন্নভাবে দু একজন কথা বলতো, কিন্তু সেটা তেমন কোনো মানুষের মধ্যে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারতো না, এবং তারা ভয়ে হোক যেভাবে হোক চাপে পড়ে হোক এগুলো করতো। তো আমরা সরকার পরিবর্তনের পর এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং সেটা স্বৈরাচারী সরকারের বিপরীতে এরা এসেছে এবং তারা দেশে একটা স্থায়ী গণতান্ত্রিক রূপরেখার প্রণয়নের চেষ্টা করছে এবং সামনের দিকে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি গণতন্ত্রের পথে। এই সরকারও বলছে, আগের সরকার যেমন বলতো যে মিডিয়াগুলো অবাধ স্বাধীনতা ভোগ করে, এরাও বলছে একই কথা, অবাধ স্বাধীনতা ভোগ করছে। এরা হয়তো সেভাবে কোনো চাপ প্রয়োগ করছে না, কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে এরকমও আমরা শুনিনি। কিন্তু তারপরেও পাঠক হিসেবে যখন আমরা পত্রপত্রিকা দেখি অথবা টেলিভিশন দেখি, আমাদের জন্য মন ভরে না। আমাদের জন্য মাঝে মাঝে মনে হয় তাহলে এখন কি তাহলে অন্য কোনো ধরনের চাপ আছে, কোনো ধরনের সেলফ সেন্সর কি আছে? জেলে হয়তো নিচ্ছে না, কিন্তু চাকরি তো যাচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। তো আপনি একজন মানে সাংবাদিকতার শিক্ষক হিসাবে এক্ষেত্রে আপনার অবজারভেশনটা আসলে কি? আমি শুরুতেই আপনাকে একটা বই দেখাই। হ্যাঁ, এই বইটা আমার শিক্ষকের লেখা। তিনি আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই। তিনি এখন বর্তমানে এই সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। বইটার নাম হচ্ছে ভয়ের সংস্কৃতি। বইটা লিখেছেন আলী রিয়াজ। আপনি জানেন তিনি একটা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এই বইটা প্রকাশিত হয়েছিল হচ্ছে আপনার 2014 সালে। এখন এই বইটা আমি পড়েছি খুব মনোযোগ দিয়ে। তো এই বইটার বিপরীতে এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, আপনি স্বীকার করেন না না করেন, আমরা আসলে একটা মব ভায়োলেন্সের কালচারের মধ্যে আছি। আমাদের রাষ্ট্রযন্ত্রটাকে আপনার নানা দিক থেকে এই মব ভায়োলেন্স আপনার প্যারালাইসিস করে ফেলছে। কোনো কিছুকেই আপনার কাজ করতে দিচ্ছে না। এবং এই মব ভায়োলেন্সের যে আপনার ভীতি, মব ভায়োলেন্স যে শঙ্কা, সেটা যে গণমাধ্যমকেও ভয়ঙ্কর ভাবে আপনার সংকুচিত, ভয়ঙ্কর ভাবে আপনার যাকে আমরা বলবো যে ব্যাকফুটে নিয়ে যাওয়ার যে জায়গা তৈরি করা, সেটা কিন্তু অলরেডি করে ফেলেছে। আমি আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দিই। দেখুন, বর্তমান বাংলাদেশ যেভাবে পরিচালিত হচ্ছে, এই বাংলাদেশ পরিচালিত হওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘের একটা বড় ভূমিকা আছে। আমরা সবাই জানি যে 2024 সালের 5 অগাস্ট যে আপনার বাংলাদেশের পালাবদল ঘটেছে, এই পালাবদলের প্রেক্ষাপটে জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই ভূমিকাতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছিলেন ভলকার তুর্ক নামক ভদ্রলোক, যিনি জাতিসংঘের মানবাধিকার যে হাই কমিশন তার প্রধান। 16 তারিখে তিনি এই মানবাধিকার কমিশনের যে একটা সম্মেলন হয়, সেই সম্মেলনের তিনি একটা সামারি তুলে ধরেছেন। সেই সামারিতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণে একটা প্যারায় তিনি বাংলাদেশ সম্পর্কে কয়েকটা কথা বলেছেন। আমি আপনাকে সেই এক প্যারার 3টা ওয়ার্ড আমি আপনাদের শেয়ার করব। তিনি প্রথমে এনকারেজ করেছেন তাকে, ইন্টারিম গভর্নমেন্টকে, যে তারা নানা ধরনের সংস্কার করছেন, যেটা ডেমোক্রেসি, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশনের জন্য আপনার খুব ইতিবাচক, খুব চমৎকার। কিন্তু তারপরে দুটো ওয়ার্ড তিনি ব্যবহার করেছেন, সেই দুটো ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যমে যেটাকে যথাযথভাবে গুরুত্ব দেয়নি। যেমন তিনি একটা জায়গায় ওয়ার্ড ইউজ করেছেন কনসার্নড। আই এম কনসার্ন। কনসার্ন তিনি কি বিষয়ে, সেটা হচ্ছে আপনার বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টি ব্যান করার যে প্রভিশন আপনার চালু করা হয়েছে, যার প্রেক্ষাপটে আওয়ামী লীগকেও সাময়িকভাবে আপনার নিষিদ্ধ করা হয়েছে তাদের কার্যক্রম, সেটা তিনি কনসার্ন হয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, যারা আপনার ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির সাথে যুক্ত, আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেন, তাদের কাছে কিন্তু কনসার্ন ওয়ার্ডটা কিন্তু খুব ভয়াবহ। এটা কিন্তু যাতা ওয়ার্ড না। এটার বাংলা যদি পড়তে চান, তার মানে হচ্ছে আমরা গভীরভাবে উদ্বিগ্ন,
গভীরভাবে উদ্বিগ্ন, অতি সাধারণ কোনো বিষয় নয়। তার মানে হচ্ছে বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টিকে ব্যান করার যে প্রক্রিয়ার একটা যাত্রা শুরু হয়েছে, তাতে আপনার জাতিসংঘ হচ্ছে কনসার্ন। সেকেন্ড যে ওয়ার্ডটা ব্যবহার করা আছে ওই প্যারার মধ্যে, সেটাকে বলা হয়েছে আপনার আনডিউলি। আনডিউলি মানে হচ্ছে এই যে প্রক্রিয়াটা করা হয়েছে, এই আনডিউলি প্রক্রিয়াটার সহজ বাংলা হচ্ছে আপনার যথাযথ নয়, বিধিসম্মত নয়, নট জাস্টিফাইড। হুইচ ওয়ান? হুইচ ইজ যে আপনি একটা পলিটিক্যাল পার্টিকে ব্যান করতে যাচ্ছেন। দেখেন এত বড় একটা ঘটনা। আমি তারপরের দিন আমার বাসায় বাংলাদেশের দুটো আপনার শীর্ষস্থানীয় পত্রিকা আসে, আমি নাম বলছি না। আমি পত্রিকার পাতা খুঁজে খুঁজে পাগল হয়ে গেছি। ফার্স্ট পেজে কোনো নিউজ নাই, সেকেন্ড পেজে এক কলামে ছোট্ট একটা নিউজ। তারপরে আমি বিভিন্ন অনলাইন খুঁজছি যে কোথায় আমি নিউজটা করবো, শুধুমাত্র কিছু অনলাইনে এই নিউজটা আপনার 8-10 লাইনে আপনার করা হয়েছে। কোনো গুরুত্ব নাই, পোস্ট এডিটোরিয়াল নাই, এটা নিয়ে আলোচনা নাই। কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আপনার বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের এগেনস্টে যায়। তো বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের এগেনস্টে যায় এমন সংবাদ শুধুমাত্র ইন্টারিম গভর্নমেন্টের এগেনস্টে যায় বলে জাতিসংঘ থেকে কনসার্ন প্রকাশ করা একটা বিষয় বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করছে না, বাংলাদেশের গণমাধ্যম পাত্তা দিচ্ছে না। এর চাইতে হতাশা, এর চাইতে বেদনার আর কি হতে পারে? আমি ধরেন খুব সাধারণ সামান্য একজন পাঠক হিসেবে বাংলাদেশের গণমাধ্যম যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়টাকে আপনার এড়িয়ে গেছে, বা বাংলাদেশের গণমাধ্যম যে এত গুরুত্বপূর্ণ বিষয়কে পাত্তা দেয়নি, বা বাংলাদেশের গণমাধ্যম যে এত গুরুত্বপূর্ণ বিষয়কে আপনার হাইলাইট করতে পারেনি, এটাকে আমি মনে করি বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অনেক বড় একটা বাধা বা বড় একটা উদাহরণ। আপনার এবং কি মনে হয় কেন কেন এগুলো আপনার এটাকে আপনার অতটা গুরুত্ব কম দেওয়া হলো, অতটা প্রকাশ করা হলো না? কেন আমি অবশ্য দু একটা পত্রিকা পেয়েছি অনলাইনে, কিন্তু আপনি তারপর যখন আপনি বললেন, তো আপনার কাছে এটা কেন মনে হচ্ছে যে এই গণমাধ্যমগুলো কেন এটা প্রচারে একটু দ্বিধাগ্রস্ত ছিল? আমি আপনাকে দুটো কারণ বলে, দেখেন গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়ে হচ্ছে মোটা দাগে দুই ধরনের অ্যাক্টরস এর দ্বারা।